সো ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে সম্ভাবনা। এটা হচ্ছে আমাদের এইচএসসি সিলেবাসের ম্যাথ সেকেন্ড পার্টে সবার লাস্টে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের লাস্ট পার্ট, ঠিক আছে? তো লাস্টের অধ্যায়টা বেসিক্যালি আমাদের দুইটা পোর্শনে বিভক্ত। প্রথমটা হচ্ছে বিস্তার পরিমাপ এবং পরেরটা হচ্ছে সম্ভাবনা। সো এই দুইটা পোর্শন থেকে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে আমাদের কোশ্চেন থাকে, একটা ক্রিয়েটিভ কোশ্চেন থাকে এবং বেশ কিছু অবজেক্টিভ থাকে আর কি এই একটা অধ্যায় থেকে। সো এই অধ্যায়টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়ের দুইটা পোর্শন বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা, দুইটা পোর্শনই মোস্ট ইম্পর্টেন্ট, মানে কোনোটা থেকে কোনোটা বেশি ইম্পর্টেন্ট বলা যায় না। সো আমাদের দুইটা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা উচিত। ম্যাক্সিমাম কোশ্চেনে দেখা যায় যে আমাদের বিস্তার পরিমাপ থেকেও আমাদের আসে এবং সম্ভাবনা থেকেও আমাদের কিছু আসে। আবার কিছু কিছু কোশ্চেনে একদম পুরোটাই বিস্তার পরিমাপ থেকে আসে, আবার কোনো কোনো কোশ্চেনে একদমই পুরোটাই সম্ভাবনা থেকে আসে। সো বলা যায় না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং কোনটা কম ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি দুইটাই সমান ইম্পর্টেন্ট। দুইটা সম্পর্কে আমাদের ধারণা রাখাটা অতীব গুরুত্বপূর্ণ। সো আমরা সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করব। তো সম্ভাবনা নিয়ে আলোচনা আমাদের 19-এও করা ছিল, 19-এর ম্যাথ বইয়ে আমাদের সম্ভাবনা ছিল। সো ওখান থেকে আমাদের কিছু বেসিক ইনফরমেশন এখনো জানা আছে সম্ভাবনা বিষয়। সো তারপরেও আমি সম্ভাবনার একদম পুরো বেসিক সূত্র থেকে শুরু করব আজকের সম্ভাবনার ক্লাসটা। সো সম্ভাবনার একদম প্রথম যে সূত্রটা ছিল সম্ভাবনার, এটা ছিল হচ্ছে পি অফ এ। পি অফ এ মিন করে হচ্ছে প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে? পি অফ এ এটা লেখা হয় আর পড়া হয় হচ্ছে প্রবাবিলিটি অফ এ। সম্ভাবনার ইংলিশ হচ্ছে প্রবাবিলিটি অফ এ, মানে হচ্ছে এ ঘটার সম্ভাবনা। এই ঘটার সম্ভাবনাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা এই ঘটনার সম্ভাবনাকে কি বলা হয়? যে এ ঘটার অনুকূলে ঘটনার সংখ্যা বাই মোট ঘটনা, এটাকে এস দ্বারা, মোট ঘটনাকে এস দ্বারা প্রকাশ করা হয়। সো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ দ্বারা বোঝায় কি এ ঘটার অনুকূলে ঘটনা, আর এন অফ এস দ্বারা বোঝায় হচ্ছে মোট ঘটনা, ঠিক আছে? সো আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা হয় হচ্ছে, সাপোজ আমরা ছক্কার গুটিতে 1 2 3 4 5 6 এই 6টা জিনিস থাকে এবং আমরা যখন ছক্কার গুটিটা চালি, লুডো খেলার ছক্কা যেটা আছে সেটা যখন আমরা চালি তখন এই 6টার মধ্যে যে কোনো একটা আসে, ঠিক আছে? এখন আমাদের যদি কোশ্চেন থাকে যে লুডোর গুটিটা মানে চালার পরে জোড় হওয়ার সম্ভাবনা কত, সো তখন কি হবে যে প্রবাবিলিটি অফ জোড়, ঠিক আছে? জোড় কি হবে যে জোড় ঘটার অনুকূলে ঘটনা। ঘটার অনুকূলে ঘটনা কি হতে পারে? 2 হলেও জোড়, 4 হলেও জোড়, 6 হলেও জোড়। সো আমাদের এই 6টার মধ্যে জোড় ঘটার অনুকূলে ঘটনা আমাদের আছে হচ্ছে 3টা। সো উপরে আমাদের বসবে হচ্ছে 3। কেন 3? একটু আগে তো বললাম যে জোড় ঘটার অনুকূলে ঘটনা। আর নিচে হচ্ছে কি মোট ঘটনা এখানে কয়টা? এখানে মোট 6 ধরনের ঘটনা করতে পারে, ঠিক আছে? সো আমাদের এখানে মোট ঘটনা কত হবে? 6। তাহলে এটা যদি কাটাকাটি যায় তাহলে 1 2 নিচে হচ্ছে 1/2। সো একটা লুডোর গুটিতে যখন আমরা লুডোর গুটিটা চালবো তখন কি হবে? 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা উঠতে পারে এবং জোড় ঘটার বা জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা হচ্ছে 1/2। এখন আমাদেরকে কেউ যদি বলে পি অফ 3 কত? পি অফ 3 মানে প্রবাবিলিটি অফ 3 ওঠার সম্ভাবনা কত? সে সবগুলা যেখানে এখানে 1 থেকে 6 পর্যন্ত মানে যেই চালগুলো আছে সবগুলো চাল ওঠার সম্ভাবনা কিন্তু একদম পুরো সমান সমান, ঠিক আছে? কারণ লুডোর গুটির মধ্যে কোনো উঁচা নিচা থাকে না, একদম পুরো ফ্ল্যাট থাকে। সো সবগুলা ওঠার সম্ভাবনা হচ্ছে সমান সমান। সো 3 ওঠার অনুকূলে ঘটনা কয়টা? একটা। আর মোট ঘটনা কয়টা? 6টা। তাহলে প্রবাবিলিটি অফ 3 ইজ ইকুয়াল টু কি 1/6। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই বেসিক সূত্রটা কি মিন করে, ঠিক আছে? সো চলো আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবে বলে আমি মনে করি। সো এইখানে আমরা কি করবো যে আমাদের কাছে সাপোজ একটা বাক্স আছে, হ্যাঁ? আমাদের কাছে সাপোজ একটা বাক্স আছে, বাক্সটার মধ্যে আমাদের 5টা লাল বল আছে, রেড 5 রেড, ঠিক আছে? 5টা লাল বল আছে এবং 4টা আমাদের হোয়াইট বল আছে বা সাদা বল আছে। এখন আমি কি করলাম যে ধরো বাক্সটা ধরো এখানে আছে, আমি অন্যদিকে ফিরে বা বাক্সের দিকে না তাকিয়ে বাক্স থেকে যে কোনো একটা বল তুললাম। এখন আমাদের কোশ্চেন করা হলো যে আমি যে বলটা তুলছি এটা কি লাল নাকি সাদা, বা লাল হওয়ার সম্ভাবনা কত বা সাদা হওয়ার সম্ভাবনা কত? সাপোজ এখন এখানে আমরা ধরে নেই যে আমাদের বলা হলো যে আমি বাক্স থেকে বলটা তোলার পরে এটা লাল হওয়ার সম্ভাবনা কত। সো সিম্পল ঘটনা, তাহলে কি হবে? পি অফ রেড, প্রবাবিলিটি অফ রেড, বলটা লাল হওয়ার সম্ভাবনা। তাহলে লাল হওয়ার অনুকূলে ঘটনা কয়টা আছে? রেড বল কয়টা? 5টা, ঠিক আছে? আর মোট বল কয়টা? 9টা। তাহলে আমার হাতে যে বলটা আছে সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? 5/9। আবার যদি বলে পি অফ হোয়াইট বা প্রবাবিলিটি অফ হোয়াইট, সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কি হবে? 4/9, ঠিক আছে?
সো আমরা সম্ভাবনার যে বেসিক সূত্রটা ছিল সেই সূত্রটা দিয়ে মোটামুটি 3টা অঙ্ক করে ফেললাম। এই সূত্রটা হচ্ছে সম্ভাবনার একদম বেসিক, একদম কি বলবো প্রাইমারি লেভেলের একটা সূত্র। এই সূত্রটা সবসময় আমাদের মনে রাখা অতি গুরুত্বপূর্ণ। সো তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, নমুনা ক্ষেত্র আমি কোথায় এখানে লিখি। নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র মানে কি? নমুনা ক্ষেত্র অনেকেই হয়তো জানো এটা মানে কি। নমুনা ক্ষেত্র, সো ধরো আমি একটা মুদ্রা, আমার কাছে একটা মুদ্রা আছে, আমার কাছে একটা কয়েন আছে, কয়েনটাকে আমি টস করলাম। কি কি ঘটনা করতে পারে? হয় এই পিঠ নয় ওই পিঠ। সো কয়েনের একটা পিঠকে আমরা যদি ধরি হেড, আরেকটা পিঠকে যদি আমরা ধরি টেল, তাহলে কি হতে পারে? হয় হেড উঠবে, নয় টেল উঠবে, ঠিক আছে। এই দুইটা ঘটনার অতিরিক্ত কিছু কোনো কিছু কিন্তু ঘটবে না। আবার আমরা যদি ছক্কা একটা নিক্ষেপ করি তাহলে কি হবে? 1 2 3 4 5 6, এই 6টার অতিরিক্ত আর কোনো ঘটনা আমাদের ঘটবে না, ঠিক আছে। সো আমাদের মোট যে ঘটনাগুলো, মানে মোট সম্ভাব্য ঘটনা যেগুলো আছে সেগুলোর যে সেট বা সেগুলোর যে সমাহার, সেটাকে আমরা বলি হচ্ছে নমুনা ক্ষেত্র। সো আমরা যদি মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র বের করতে চাই, তাহলে সেটটা কি হবে? হেড অ্যান্ড টেল, ঠিক আছে। তাহলে মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্র কি হবে? হেড এবং টেলের। কারণ মুদ্রার মধ্যে আমাদের হেড এবং টেল এই দুইটার যে কোনো একটা উঠতে পারে, ঠিক আছে। মানে সম্ভাব্য ঘটনা কি? হেড এবং টেল। আবার যদি আমরা ছক্কার ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হবে? ছক্কার ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে 1 2 3 4 5 6, ঠিক আছে। এই 6টার মধ্যে যে কোনো একটা ঘটতে পারে, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা নমুনা ক্ষেত্র জিনিসটা কি সেটা বুঝে ফেললাম। তারপরে আসে হচ্ছে দৈব নির্বাচন। দৈব নির্বাচন বা দৈব চয়ন, অনেকে এক একজন এক এক ভাষায় বলে। দৈব নির্বাচন জিনিসটা হচ্ছে এই যে এখানে আমি এটা জিনিসটা রেখে দিয়েছি বোর্ডের মধ্যে। এখানে যে আমরা যে বলগুলো ছিল সেই বলগুলোর মধ্যে কিন্তু আমরা তাকিয়ে নাই যে লাল বল এবং সাদা বল যেই বাক্সটার মধ্যে আছে সেই বাক্সটার মধ্যে যদি আমি তাকিয়ে নিতাম তাহলে কি হতো? যে আমরা হয়তো দেখে নিতে পারতাম যে কোনটা লাল, কোনটা কোনটা সাদা, ঠিক আছে। আমি কি করছি যে অন্যদিকে তাকিয়ে বা বলগুলো ভালোভাবে ওলট পালট করা ছিল, আমি ওখান থেকে যে কোনো একটা মানে র্যান্ডম সিলেকশন যেটাকে বলা হয়, মানে যে কোনো একটা আমি তুলে নিছি আর কি। তো এটা লালও হইতে পারে, সাদাও হইতে পারে, আমি জানি না। দৈব নির্বাচন মানে ওইটাই বোঝানো হয় যেটা র্যান্ডমলি করা হয়, র্যান্ডম সিলেকশন করা হয়, ঠিক আছে। আর দৈব পরীক্ষার ইংলিশটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো আশা করি বুঝতে পারছো দৈব নির্বাচন কাকে বলে। যখন আমরা জানি না এটা কি হবে, কিন্তু যে কোনো একটাকে টান দিয়ে নিলাম, সেটাকে বলা হয় দৈব পরীক্ষা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। এখন দেখো আমরা যে মুদ্রা, ঠিক আছে, মুদ্রাটা কি করলাম? টস করলাম। মুদ্রাটা টস করলে কি হয়? আমাদের হেডও হতে পারে, টেলও হতে পারে। এই দুইটার কি সম্ভাবনা কি সমান, তাই না? আবার এখানে আমরা দেখছিলাম যে লুডোর ক্ষেত্রে কি হয়, P(3) আমরা দেখছিলাম হচ্ছে 1/6। আবার যদি আমরা P(2) করি, 2 হওয়ার সম্ভাবনা কি? 2 হওয়ার অনুকূলে ঘটনা হচ্ছে 1, মোট ঘটনা হচ্ছে 6। আবার যদি করি আমরা 5, তাহলে কি হবে? 1/6। মানে সবগুলোর সম্ভাবনা সমান, তাই না? আবার যদি মুদ্রার ক্ষেত্রে করি তাহলে কি হবে? P(head) কি হবে? 1/2। হেড হওয়ার সম্ভাবনা কত? 1/2। আবার P(tail) এটা সম্ভাবনা কত? 1/2, ঠিক আছে। যখন আমাদের প্রত্যেকটা ঘটনা ঘটার সম্ভাবনাগুলো সমান হবে তখন আমরা বলবো এগুলোকে, এই ঘটনাগুলো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। এখানে এই ঘটনাগুলো কি? সমসম্ভাব্য ঘটনা। আবার এখানে এই ঘটনাগুলো কি? সমসম্ভাব্য ঘটনা, ঠিক আছে। এরপরে আমাদের যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে সরল ঘটনা। সরল ঘটনা হচ্ছে সাপোজ ধরো এখানে আমাদের ছক্কার যে গুটিগুলো আছে সেখানে আমি 2 ধরনের ঘটনা বললাম। এক ধরনের ঘটনা হচ্ছে ধরো হচ্ছে এ হচ্ছে এক ধরনের ঘটনা, বি হচ্ছে এক ধরনের ঘটনা। এর মধ্যে কি? শুধুমাত্র 1, এর মধ্যে শুধুমাত্র 1 আছে। আর বি এর মধ্যে আছে কি? সব বিজোড় সংখ্যা, ঠিক আছে। বি ঘটনা কি? যে কোনো একটা বিজোড় সংখ্যা ঘটলেই আমাদের বি ঘটনাটা ঘটছে, ঠিক আছে। আর শুধুমাত্র এক ঘটলেই কেবল মানে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। সো এর মধ্যে দেখো ঘটনা কয়টা আছে? মাত্র একটা আছে। বি এর মধ্যে একাধিক ঘটনা আছে। সো যখন আমাদের কোনো একটা মানে ঘটনার সেটের মধ্যে ঘটনা থাকবে মাত্র একটা, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সরল ঘটনা। কি বলবো? সরল ঘটনা, ঠিক আছে। আর যখন আমাদের একাধিক থাকবে তখন আমরা বলবো এটাকে যৌগিক ঘটনা। আশা করি একদম পুরো সিম্পল একটা কনসেপ্ট, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে চলো আমরা কিছু সেটের ধারণা নিয়ে আসি। সেট সম্পর্কে আমাদের 9 10-এ অনেক ভালোভাবে আলোচনা করা ছিল আর কি। প্রত্যেকবার আমাদের 9 10-এ সেট সম্পর্কে প্রশ্ন আসতো। সো ওই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট ছিল 9 10-এ। সো আশা করি আমরা সেটের ধারণা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি সেট সম্পর্কে। তারপর আমি দু একটা কথা সেট সম্পর্কে বলি যেটা আমাদের সম্ভাবনার ক্ষেত্রে কাজে লাগে। সো আমরা ভেন চিত্র নামের একটা চিত্র শিখছিলাম 9 10-এ থাকতে। ভেন চিত্রটা ছিল এরকম। সাপোজ এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। এটা ধরো, এটাকে আমরা ধরি এ, এটাকে ধরলাম আমরা বি, আর সম্পূর্ণটাকে বললাম এস। পুরোটাকে ইউনিভার্সাল সেট
আমরা ইউ হিসেবে ধরতে পারি, আমরা ধরে নিলাম এখানে আমরা এস হিসেবে ধরলাম, ঠিক আছে। সো এখন আমরা জানি যে ধর এই দুইটাকে বলা হয় যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, এ এবং বি বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে। কারণ কি, এর সাথে বি এর কোনো মানে মিল নেই, এর সাথে বি এর কোনো কমন পার্ট নাই। আমি যদি আরেকটা ভেনচিত্র আঁকি যেখানে আমরা এ এবং বি এর মধ্যে কমন পার্ট রাখবো, তখন এটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটা ধরো এ, এটা হলো বি, ঠিক আছে। সো এ এবং বি এর মধ্যে কমন পার্টটা হচ্ছে এইটুকুকে আমরা প্রকাশ করতাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এটা দ্বারা কি বুঝাতাম, এটা দ্বারা বুঝাতাম হচ্ছে এ এবং বি এর মধ্যে যেই জিনিসটা বা যেই উপাদানগুলো কমন, সেগুলোকে আমরা প্রকাশ করতাম হচ্ছে এ ইন্টারসেকশন বি দ্বারা, ঠিক আছে। সাপোজ আমরা যদি এখানে ভেনচিত্রটা একটু মান দিয়ে আঁকার চেষ্টা করি, তাহলে এখানে ধরা হচ্ছে এ এবং বি এর মধ্যে ধরো 1 2 আছে, 3 আছে এখানে, 4 আছে এখানে, 5 আছে এখানে, ঠিক আছে। সো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি আমরা কি করছিলাম, এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের 3। কেন 3? কারণ এ এবং বি এর মধ্যে কমন পার্টটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র 3। এটা আমরা 9-10 এ করছিলাম, জাস্ট আমি একটু আগের জিনিসগুলো মনে করা দেওয়ার জন্য এই ব্যাপারটা করছি। আচ্ছা, এখন যদি আমাদের এ ইউনিয়ন বি বলতো, তখন আমরা কি করতাম, সবগুলোকে একসাথে যোগ করে একসাথে লিখে পেতাম 1 2 3 4 5 6, সরি 6 9 1 2 3 4 5, ঠিক আছে। সো আমরা যখন এই ইউনিয়ন করব তখন সবগুলো একসাথে আমাদের চলে আসবে, আর যখন আমরা এ ইন্টারসেকশন করব তখন আমরা শুধুমাত্র কমন যে পোর্শনটা আছে সেই কমন পোর্শনটা আমাদের আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস যদি আমরা একটু চিন্তা করি, যদি এন অফ এ ইন্টারসেকশন বি না বলে যদি বলা হয় এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মধ্যে যেই উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর সংখ্যা কতগুলো। সো এন অফ এ ইন্টারসেকশন বি কি 1, কারণ এর মধ্যে উপাদান আছে একটা, ঠিক আছে। আবার যদি আমাদেরকে বলা হয় এন অফ এ ইউনিয়ন বি, তাহলে কি হবে, উপাদান কত 5, কারণ এই ইউনিয়ন বি এর উপাদান কয়টা আছে, 5টা আছে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এই খেয়াল করার আগে আমি আরেকটা জিনিস সম্পর্কে একটু ধারণা করি, একটু বলি আর কি। আচ্ছা, সো এখন আমাদের কাছে যদি বলা হয় যে এই চিত্রটাতে এ ইন্টারসেকশন বি কি, সো আমরা কি বলি, ফাঁকা সেট, কিছু নাই। তাহলে আমাদের কি দাঁড়াবে, এন অফ এ ইন্টারসেকশন বি কি হবে 0, কারণ এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো উপাদান নাই, ঠিক আছে। আবার যদি আমাদের বলে এন অফ এ ইউনিয়ন বি, তখন আমরা কি লিখতাম, তখন আমরা লিখতাম হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি, এটা লিখতাম। কেন লিখতাম, কারণ দুইটা বিচ্ছিন্ন জিনিস। সো এন অফ এ ইউনিয়ন বি বা এ অথবা বি এর উপাদান সংখ্যা কত হবে, এ এর উপাদান সংখ্যা প্লাস বি এর উপাদান সংখ্যা, এগুলো আমরা 9-10 এই ধারণাগুলো আমাদের ছিল। সো এগুলো নিয়ে আমি একদম পুরো বিস্তারিত আলোচনা করব না। সো এরপরে এখানে যদি আমরা চলে আসি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি যদি আমাদের বলা হয়, তাহলে নট ইকুয়াল টু জিরো। কেন নট ইকুয়াল টু জিরো, কারণ এটার মধ্যে একটা কমন পোর্শন আছে, তাই না, এটার মধ্যে একটা কমন পোর্শন আছে। সো এখানে যে উপাদানগুলো আছে উপাদান সংখ্যা 0 হতে পারে না, ঠিক আছে। আবার যদি আমাদের বলা হয়, আচ্ছা আমি একটু মুছে ফেলি কিছু জিনিস, আচ্ছা উপরে লিখি। আচ্ছা, এখন যদি আমাদের বলা হয় এন অফ এ ইউনিয়ন বি, তখন আমরা কি লিখবো, এন অফ কি জানো, এন অফ এ ইউনিয়ন বি, এখানে যেমন আমরা সরাসরি লিখে ফেলছিলাম এন অফ এ প্লাস এন অফ বি, কিন্তু এখানে এন অফ এ প্লাস এন অফ বি ধরলে কি হবে, যে এই কমন অংশটা দুইবার, এর সাথে একবার যোগ হবে, বি এর সাথে একবার যোগ হবে, ঠিক আছে, দুইবার যোগ হয়ে যাবে। তো আমরা একবার বিয়োগ করে দিব, তাহলে আমরা চলো আমরা লিখে ফেলি কি হবে, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা ব্যাপারটা কি করলাম, যে এন অফ এ যখন করলাম তখন এই পুরা অংশটা আমরা যোগ করে ফেললাম, আমি লাল কালি দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এন অফ এ মানে হচ্ছে আমি এই পুরা অংশটা যোগ করে ফেললাম, ঠিক আছে, এই পুরা অংশটার মধ্যে এই কমন পার্টটাও ছিল। আবার যখন আমরা এন অফ বি করলাম তখন কি করলাম, আমরা এই পুরা অংশটা যোগ করলাম, তাহলে এই কমন পার্টটা আমরা কয়বার যোগ করলাম, দুইবার যোগ করলাম। তো দুইবার যোগ করে একবার যদি বিয়োগ করে দিই, দুইবার যোগ করার পরে একবার যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কি হবে, তাহলে মানে আর কি আমরা এন অফ এ ইউনিয়ন বিটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এই ধারণাগুলো আমরা 9-10 জানতাম, তারপর আমি একটু আলোচনা করে দিলাম। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে, আমরা যদি এন অফ আমরা কি যেন বলে, প্রবাবিলিটির প্রথম যে সূত্রটা শিখছিলাম, একদম পুরো প্রাইমারি লেভেলের একটা সূত্র শিখছিলাম। এই সূত্রটা ছিল আমাদের যে এন অফ এ ছিল হচ্ছে এন অফ এ ইজ ইকুয়াল টু সরি পি অফ এ, প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু ছিল কি, এন অফ এ এন অফ এস, এর অনুকূল ঘটনা এবং এস এর অনুকূল ঘটনা। সো আমরা যদি এখন কি করি, যে এই প্রত্যেকটা জিনিসকে এস দ্বারা ভাগ করে দিই,
প্রত্যেকটা জিনিসকে এস দ্বারা ভাগ করে দিই, প্রত্যেকটা জিনিসকে ভাগ করবো আমরা কি দিই, এন অফ এস দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা সমান সমান দিয়ে যদি লিখি এন অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, আর এখানে এন অফ এস দ্বারা ভাগ করলাম, এরপরে কি আছে এন অফ এ, এটাকে আমরা এন অফ এস দ্বারা ভাগ করলাম, প্লাস এন অফ বি, এটাকে আমরা ভাগ করলাম কি দিয়ে, এন অফ এস দ্বারা ভাগ করলাম, ঠিক আছে, বা উভয় পক্ষকে আমি এন অফ এস দ্বারা ভাগ করে দিলাম, এ ইন্টারসেকশন বি, আর এটাকে এন অফ এস দ্বারা ভাগ করে দিলাম, মানে উভয় পক্ষকে এন অফ এস দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। সো এখন তাহলে এইটুকুর নাম কি হবে, এইটুকুর নাম হবে পি অফ এ ইন্টারসেক্ট এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি, এইভাবে, ঠিক আছে, পি অফ এ এন অফ এ ডিভাইড বাই এন অফ এস। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি হবে, এন অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই এন অফ এস। তাহলে কি হবে এখানে পি অফ, একইভাবে সবগুলো প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি আবার এই সূত্রটাতে চলে আসি, এই সূত্রটাও যদি একটু লেখার চেষ্টা করি, তাহলে কি হবে যে এই সূত্রটা আমি যদি এখান থেকে আবার শুরু করি, তাহলে এখানে আমি প্রত্যেকটাকে এন অফ এস দ্বারা ভাগ করে দিব। তাহলে এন অফ এ ইউনিয়ন বি, এটাকে আমরা ভাগ করে দিব এন অফ এস দ্বারা, ইজ ইকুয়াল টু কি হবে, এন অফ এ এন অফ এস প্লাস এন অফ বি এন অফ এস, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দুইটাকে আলাদা করে দিই লাল কালি দিয়ে, ঠিক আছে। সো এই ব্যাপারটা কি দাঁড়ালো, এটা হলো পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, ঠিক আছে। সো এখন একটা জিনিস দেখো, ব্যাপারটা কি দাঁড়ালো, যে যখন আমাদের দুইটা ভেনচিত্রের মধ্যে, দুইটা ঘটনার মধ্যে কোনো সংযোগ না থাকবে, তখন আমাদের কি হবে, এই সূত্রটা বসবে, ঠিক আছে, আমাদের এই সূত্রটা বসবে, ঠিক আছে। আমি একদম সবকিছু মুছে আমি আবার ভালো করে দুইটা লাইন লেখার চেষ্টা করি, তাহলে তোমরা ব্যাপারটাকে আরো অনেক ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো যখন আমাদের দুইটা ঘটনার মধ্যে কোনো সংযোগ থাকবে না, এটা এ এটা বি, এই দুইটা আলাদা, তখন আমাদের কি হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আবার যখন আমাদের কি হবে, দুইটা ঘটনার মধ্যে ছেদ থাকবে, দুইটা ঘটনা বিচ্ছিন্ন না হয়ে দুইটা ঘটনা অবিচ্ছিন্ন থাকবে, তখন কি হবে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে কি হবে, পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। জাস্ট আমরা সূত্রের মধ্যে যেখানে এন লিখতাম, এন অফ এ ইউনিয়ন বি লিখতাম, সেখানে আমরা লিখছি হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, যেখানে আমরা এন অফ এ লিখতাম সেখানে আমরা লিখলাম হচ্ছে পি অফ এ, যেখানে আমরা এন অফ বি লিখতাম সেখানে আমরা লিখলাম পি অফ বি, যেখানে আমরা এন অফ এ ইন্টারসেকশন বি লিখতাম সেখানে আমরা লিখলাম হচ্ছে জাস্ট পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তো সেটের এইটুকুই ধারণা ছিল, সেটের ধারণা দেওয়ার মতো এতটুকুই ধারণা ছিল। সো আরেকটা জিনিস দেখো, আরেকটা যেই কথাটা ছিল এন অফ এ ইন্টারসেকশন বি, এই চিহ্নের ক্ষেত্রে এখানে কি ছিল, যে এ ইন্টারসেক্ট বা দুইটার ছেদের মধ্যে কোনো ধরনের সাধারণ পথ ছিল না, তাই না। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ছিল কি, 0। তো তাহলে আমরা যদি এটাকে আবার যদি এন অফ এস দ্বারা ভাগ করে দিই, এটাকে যদি আমরা এন অফ এস দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হবে, এই পাশটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0, কারণ 0 দ্বারা যে কোনো জিনিসকে ভাগ করলে এটার মান হয়ে যায় 0। সো এই সূত্র, এই যে ভেনচিত্রটা আছে, সেই ভেনচিত্র থেকে আমরা দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে এই সূত্রটা, একটা পেলাম ইউনিয়নের, একটা হচ্ছে ইন্টারসেকশনের, ঠিক আছে। আবার যখন এইখানে চলে আসলাম, তখন এই ভেনচিত্র থেকে এটা ছিল এস, সম্পূর্ণ ইউনিভার্সাল সেটটা। তো এখান থেকে আমরা একটা সূত্র পেলাম ইউনিয়নের, ঠিক আছে। আরেকটা সূত্র আমরা লিখে নিতে পারি এরকম, যে পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0, কারণ এটার মধ্যে একটা কমন পোর্শন আছে, তাই না। যেহেতু আমাদের সূত্র ছিল কি এন অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0, তো এটাকে আমরা এন অফ এস দ্বারা ভাগ করে এই জিনিসটা পেলাম আর কি। সো এটা ভেরি মাচ কমন সেন্স, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন চলো, সেটের ধারণা আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা আমাদের পরবর্তী টপিকের মধ্যে চলে যেতে পারবো, ঠিক আছে। সো এখন আমরা একদম পুরো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইচএসসি লেভেলের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো মোটামুটি আমাদের এসএসসি লেভেলে ছিল বা এসএসসি লেভেলে আমরা করেছিলাম। সো এখন এইচএসসি লেভেলের সম্ভাবনার যে বর্ধিত জিনিসগুলো, সেই বর্ধিত জিনিসগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 4টা টার্মের সাথে পরিচিত হব। একটা হচ্ছে বর্জনশীল, এই 4টা টার্ম আমাদের এইচএসসির জন্য স্পেশাল, বা হচ্ছে কি
আমাদের 9-10 এর অতিরিক্ত টার্ম। আরেকটা হচ্ছে অবর্জনশীল, 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 ঠিক আছে। এটা হচ্ছে কি বর্জনশীল, একটা হচ্ছে অবর্জনশীল। এটাকে বলা হয় অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, আর এটাকে বলা হয় বিচ্ছিন্ন, ঠিক আছে, বর্জনশীল বা বিচ্ছিন্ন, ঠিক আছে। আচ্ছা, সো বর্জনশীল বা বিচ্ছিন্ন এটা কি হবে, যে আগের সেটের ধারণাতে আমরা চলে যাই, তাহলে এ এবং বি, এ এবং বি দুইটা কি, দুইটা হচ্ছে বিচ্ছিন্ন, তাই না, দুইটা হচ্ছে কি বিচ্ছিন্ন। আর অবর্জনশীল এটার মধ্যে কি, এটা অবিচ্ছিন্ন, মানে দুইটার মধ্যে একটা কমন পোর্শন আছে, ঠিক আছে। সো এই দুইটার ক্ষেত্রে আমাদের কি সূত্র হবে, সেই সূত্র সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনে গেছি, জাস্ট তোমাদের জাস্ট জানানোর জন্য, যে যখন বর্জনশীল হবে তখন কি হবে, দুইটা ঘটনা পরস্পর বিচ্ছিন্ন হবে, আবার যখন অবর্জনশীল হবে তখন দুইটা ঘটনা পরস্পর অবিচ্ছিন্ন হবে, এটার মধ্যে কমন পোর্শনটা থাকবে। সো এখানে কি হবে, এখানে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আর এখানে যেটা হবে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মধ্যে কোনো কমন পোর্শন নাই, সেজন্য এটা হবে 0। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর অনুকূল কোনো ঘটনা নাই, তাহলে এটার মান হয়ে যাবে কি 0। আর পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি। এখন চলো আমরা কিছু মানে ফিজিক্যাল মিনিং বোঝার চেষ্টা করি বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনার মধ্যে। সো বর্জনশীল ঘটনা হচ্ছে ওই ধরনের ঘটনা, যেমন তুমি ধরো একটা লুডুর মধ্যে তুমি কি বললা, ছক্কাটাকে চাললা, ঠিক আছে, লুডুর ছক্কাটাকে মানে তুমি মাটিতে ফেললা, তখন কি হবে, হয় 1 উঠবে, 2, 9, 3, 9, 4, 9, 5, 9, 6। যখন ধরো তোমার এখানে গুটির মধ্যে উঠলো হচ্ছে 5, ওই সময় কি 6 উঠতে পারে? যখন 5 উঠলো তখন কি 6 উঠতে পারে? একসাথে 5 আর 6 উঠতে পারে? পারে না। আবার ধরো হচ্ছে তুমি মুজে টস করলা, তখন কি হলো, যে হয় হেড উঠলো, নয় টেল উঠলো, একসাথে কি দুইটা ঘটলো? কোনো দিনটা সম্ভব না, ঠিক আছে। সো ব্যাপারটা কি, আমরা আরেকটা জিনিস জানতাম সেটের ধারণার মধ্যে, এই ইউনিয়ন দ্বারা বোঝা হচ্ছে অথবা, এই ইউনিয়ন বি মানে হচ্ছে এ এর সদস্য অথবা বি এর সদস্য, তাই না। আর ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে বোঝায় কি, এবং এ এবং বি এর সদস্য, এখানে যেমন দুইটা বিচ্ছিন্ন, দুইটা আলাদা, তাহলে এ এবং বি এর সদস্য 0, বা এ এবং বি এর ঘটনার সম্ভাবনা এটা হচ্ছে 0, ঠিক আছে। আবার এখানে এ এ ইন্টারসেকশন বি, এই দুটোকে আমরা বলতাম এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, যেটা আর কি দুইটা এ এবং বি দুইটার মধ্যেই কমন, ঠিক আছে, এটাকে আমরা বলতাম হচ্ছে এ ইন্টারসেকশন বি, হচ্ছে এবং বোঝাতো, ঠিক আছে, ইন্টারসেকশন দিয়ে। আর ইউনিয়ন দিয়ে কি বোঝাতো, অথবা বোঝাতো, তাই না। এ ইউনিয়ন বি দ্বারা বোঝাতো হচ্ছে অথবা, ঠিক আছে। সো এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, একটা লুডুর গুটির মধ্যে আমি একই সাথে 5 এবং 6 পাওয়ার সম্ভাবনা কত? লুডুর গুটির মধ্যে 5 এবং 6 পাওয়ার সম্ভাবনা কত? সো একটা লুডুর গুটির মধ্যে তো একই সাথে 5 এবং 6 উঠতে পারে না, তাই না। তাহলে অনুকূল ঘটনা কত? তাহলে পি অফ এটা যদি বলি 5 এবং 6, ঠিক আছে, পি অফ 5 এবং 6 যদি বলি, তাহলে 5 এবং 6 ঘটার অনুকূলে ঘটনা কত? 0টা। অনুকূলে ঘটনা কত? 0টা। মোট ঘটনা হচ্ছে 6টা। তাহলে 0/6 আর 0 যাই হোক না কেন, এটার মান হবে কি 0। তাহলে লুডুর গুটির মধ্যে 5 এবং 6 ওঠার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। সো বর্জনশীল ঘটনার মধ্যে, বর্জনশীল ঘটনা কাকে বলে, যে ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা যদি ঘটে, তাহলে আর অন্য কোনো ঘটনা ঘটতে পারে না, ঠিক আছে। কিন্তু অবর্জনশীল ঘটনার মধ্যে কি, যে যদি এই ঘটনা ঘটে তাহলে অন্য ঘটনাও ঘটতে পারে, কারণ এই যে এই ঘটনা যদি ঘটে তাহলে বি এই ঘটনাও ঘটতে পারে, কারণ এই দুইটার মধ্যে কমন পোর্শন আছে। এখন ধরো আমরা একটা কাজ করি, ধরো হচ্ছে এ মানে হচ্ছে এ সেট 1, 3, 5 বিজোড় সংখ্যা, লুডুর গুটির মধ্যে বিজোড় ওঠার সম্ভাবনাগুলোকে আমি লিখছি, বিজোড় ঘটার পক্ষের ঘটনাগুলো আমরা লিখছি এ দ্বারা, আর বি দ্বারা বোঝালাম হচ্ছে 3 অপেক্ষা বড়, 4, 5, 6, 3 অপেক্ষা বড় আমরা বোঝালাম, ঠিক আছে। সো দেখো এ আর বি এর মধ্যে কমন কে আছে? 5। সো আমি যদি লুডুর একটা গুটি চালি, তাহলে এটার মধ্যে যদি 5 উঠে, তাহলে এটা এ ঘটনাও ফিল আপ করলো, বি ঘটনাও ফিল আপ করলো, ঠিক আছে। সো অবর্জনশীল ঘটনা কি, যদি এ ঘটে তখন বি ঘটতে পারে, সম্ভাবনা আছে, ঘটতে পারে, এই যে যেমন এখানে কমন পোর্শনটা আছে। আর যদি আমাদের কি হয়, বর্জনশীল ঘটনা হয়, তখন কি হবে, বর্জনশীল ঘটনাগুলো কি হবে, লুডুর ক্ষেত্রে বর্জনশীল ঘটনা কি হবে, হয় 1, 2, যদি আমরা এ বি দিয়ে ধরি, তাহলে সাপোজ ধরো হচ্ছে এ ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা একটা সরল ঘটনা হবে, কারণ 1 এর সাথে আর কোনো কিছু থাকতে পারবে না, ঠিক আছে। বা যদি মনে করো এ ইজ ইকুয়াল টু কি হয়, 1 এবং 2 হয়, ঠিক আছে,
আবার যদি বি ইজ ইকুয়াল টু ধরি আমরা হচ্ছে 3 এবং 4, তাহলে এ যদি ঘটে, লুডোর ঘটের মধ্যে যদি ধরো 1 এবং 2 যে কোনো একটা উঠে, তাহলে 3 আর 4 ওঠার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, তার মানে কি, যদি আমরা একটা ঘটনা যদি ঘটে তাহলে আরেকটা ঘটনা ঘটার কোনোই সম্ভাবনা নাই। আর যদি অবিচ্ছিন্ন ক্ষেত্রে যদি একটা ঘটনা ঘটে আরেকটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, হয়তো করতে পারে আবার নাও করতে পারে। ঠিক আছে, সো একদম পুরো বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে তোমরা ফিজিক্যাল যে মিনিংটা আছে, মানে এই বর্জনশীল মানে তুমি কি বুঝবা সেটা। আর ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে বর্জনশীল ঘটনার মধ্যে কোনো সাধারণ জিনিস থাকবে না, তাহলে পি ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি 0 হবে, পি অফ এ ইউনিয়ন বি এইটা হবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এই জিনিসটা হবে। তো আশা করি বুঝতে পারছো, ভেরি মাচ কমন সেন্স। আমি শুধু এত বেশি করে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এগুলো মানে এমনিই বুঝে যায়, কারণ এগুলো খুবই কমন সেন্স এগুলো। আচ্ছা, তো এরপরে আমরা বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা সম্পর্কে জানলাম। এখন আমরা খুব মজার একটা জিনিস জানবো, এটা হচ্ছে আমরা তাস। আমরা ছোটকাল থেকে অনেকেই তাস খেলাকে অনেক খারাপ মনে করি, এখন আমরা ওই তাস খেলাই শিখবো।